ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের ভিডিওতে অবভিয়াসলি বার্সেলোনার যে পুয়ার ফর্ম চলছে লা লিগায়, যেখানে আমরা শুরু করেছিলাম 7 গোলের টিমকে হারাচ্ছিলাম, 4 গোলের নিচে কথা বলছিলাম না, সেইখানে আমরা যে এখন ম্যাচের পর ম্যাচ পয়েন্ট ড্রপ করছি বার্সেলোনা, সেটার ওপর আজকে ভিডিওটায় কথা বলবো। তো ভিডিও শুরুর আগেই বলে রাখি, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভাই, বাংলায় ফুটবল ইন্টারন্যাশনালের ফুটবল ক্লাব ফুটবলের উপর ভিডিও বানাচ্ছে কে আছে ভাই? কেউ নেই। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, আর অবভিয়াসলি লাইক করে দাও, তাহলে ভিডিওটা অ্যালগোরিদমে আসবে, অন্যদের সঙ্গেও শেয়ার হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে বলে রাখি, হানসি ফ্লিকের এবছর ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট বার্সেলোনা অ্যাজ এ কোচ হিসাবে এসেছিলো, এবং এটা ফার্স্ট ইয়ার তার টেনিওরে চলছে। এবং শুরুতেই আমরা প্রচুর পজিটিভ সাইন্স দেখেছিলাম, এবং এতটাই পজিটিভ সাইন্স দেখেছিলাম যে আমরা ড্রিম করতে শুরু করে দিয়েছিলাম। বার্সেলোনা ফ্যান্সরা আবার ড্রিম করতে শুরু করে দিয়েছিল, কারণ অবভিয়াসলি ড্রিমের জন্য, ড্রিম আছে বলেই আমরা খেলা ভালো পারফরমেন্স হচ্ছে বলে আমাদের ড্রিম হচ্ছে, এবং সেখানে আমাদের কোনো ভুল নেই। এবং আমাদের এটাও তো কোনো ভুল নেই আমরা যদি ভেবে থাকি যে হ্যাঁ, এবার তো আমরা লা লিগা ইজিলি জিতে যাবো এবং চ্যাম্পিয়ন্স লিগে অনেক দূর চলে যাবো, সেটাও কোনো ভুল নেই, কারণ বার্সেলোনা সেরকমভাবেই পারফরমেন্স করছিল। কিন্তু ওই যে বলে এক এক মাঘে শীত যায় না, সেই রকমই একটা ব্যাপার আমাদের সাথে হয়ে গেছে। এখন রিসেন্টলি নভেম্বর থেকে, নট অনলি ডিসেম্বর মাস, নভেম্বর থেকে এমন কয়েকটা ফিক্সচার্সে আমাদের রান চলছে যেগুলো একদমই মানে লজ্জাজনক বলতে পারো, যেখানে আমরা বার্সেলোনা একে টপে ছিলাম আমরা লা লিগা স্ট্যান্ডিংয়ে, এবং সেকেন্ড রিয়াল মাদ্রিদ ছিল, তাদের থেকে আমরা 8 পয়েন্টের ক্লিয়ার ছিলাম। সেখানে এখন আমরা থার্ডে পাচ্ছি নিজেদেরকে, যদি তারা নিজেদের মানে রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদ যদি নিজেদের গেম ইন হ্যান্ড জিতে যায় তাহলে। তো শুরুতেই বলে রাখি, অবস্থাটা এরকমই। এখন বার্সেলোনা ফার্স্টে আছে স্টিল, আর রিয়াল মাদ্রিদ থার্ডে আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু সুমড়িবে সেকেন্ডে চলে এসেছে। এবং আমাদের নেক্সট ম্যাচটা বার্সেলোনার হতে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রোববার, সেটা সম্বন্ধে ভিডিও তো অবভিয়াসলি আসবে। কিন্তু এখানে বলে রাখি, অ্যাটলেটিকো মাদ্রিদের যে হঠাৎ রিসেন্ট ফর্ম আছে সেটা কিন্তু খুবই খুবই শঙ্কাজনক বার্সেলোনার পক্ষে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ লাস্ট 5টা ম্যাচে জিতেছে। সেখানে যদি আমি বার্সেলোনার কথা বলে থাকি, লাস্ট 6টা ম্যাচের লা লিগাতে একটা ম্যাচ মাত্র জিতেছে, 2টো ম্যাচ ড্র হয়েছে, আর দুটো তোমার কি বলে পয়েন্ট ড্রপ, দুটোতে ড্র হয়েছে আর দুটো ম্যাচ হেরেছে। যার মধ্যে একটা রিসেন্ট ম্যাচ আছে যেটা বার্সেলোনা হেরেছে লেগানেসের সঙ্গে, যেখানে সবাই আশা করেছিল বার্সেলোনা মানে যেভাবেই হোক জিতে তো যাবে, কারণ লেগানেস তার আগে 17 নম্বর, টেবিলে 17 নম্বরে ছিল, এখন 13, 14 না 15তে আছে। তো সুতরাং একটা মানে কনসার্নিং ফর্ম তো চলছে। এইখানেই এই ভিডিওটায় আমাদের মেন টপিক আলোচনা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে যেখানে বার্সেলোনা তো ভালো করছে এবং টেবিলে 2 নম্বরে আছে 15 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে, সেখানে বার্সেলোনা কেন এরকম মানে পুয়ার ফর্ম দেখা যাচ্ছে লা লিগাতে। এবার এইটাই আমি প্রথমে করবো যে এক্সজি, ওভার 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 পারফরমেন্স অন দ্য এক্সজি। তোমাদের যদি মনে থাকে, রাফিনা আর লেভানডস্কি শুরুর দিকে অসাধারণ ফর্মে চলছিল, এবং রাফিনা যদিও এখনও চলে থাকে, কিন্তু লেভানডস্কির সেই ফর্মের কিন্তু একটা মানে ঘাটা এসছে। লেভানডস্কি যেখানে প্রতিটা এক্সজিকে ওভার পারফর্ম করছিল, সেখানে রাফিনা যেমন প্রতিটা এক্সজিকে ওভার পারফর্ম করছিল, সেখানে এখন দেখা যাচ্ছে যে লেভানডস্কি যেখানে 1:1 চান্স সেগুলো মিস করছে, আর রাফিনা এক্সজিগুলোকে ওভার পারফর্ম তো করছে না, বাট যে চান্সগুলো রাফিনা গোল ক্রিয়েট করছিল সেগুলো কিন্তু অসার হয়ে গেছে। এবং এখানে আমি বলবো যে এর মধ্যে অলমোরও কিছু অবদান আছে। অলমোর যে হঠাৎ যে ফর্মটা সাডেন ডুবে গেছে, মানে সাডেন যে ফল করেছে অলমোর ফর্ম, এবং সেটাও একটা কিন্তু রিজন এই বার্সেলোনার ম্যাচগুলো জেতার, মানে ম্যাচগুলোর মানে লা লিগাতে পোর ফর্মের জন্য। এবার এখানে বলে রাখি, তোমাদের উদাহরণের জন্য বলবো যে তোমাদের বায়ার্ন মিউনিখের ম্যাচটা নিশ্চয়ই মনে থাকবে, যদিও ওটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, আমি বোঝানোর জন্য বলছি। যে সমস্ত চান্স রাফিনিয়া ফিনিশ করেছিল আউটসাইড অফ দ্য বক্স, 1 টাচ 1 শট ফিনিশ, 3খানা টাচ, তিনটে শট, 3টে টাচ, গোল, 3টে গোল। এখন কিন্তু সেগুলো হচ্ছে না, এবং সেই 1:1 ক্লিয়ারও হচ্ছে না। আর এখানে আমি বলে রাখবো যে এর জন্য আর কি কেউই দায়ী না, এটা অ্যাকচুয়ালি হওয়ারই ছিল। যখন ওভার এক্সজি পারফর্ম হচ্ছে তখন আন্ডার দ্য এক্সজি পারফর্মও হবে, এবং এরকমভাবে মেনটেন হবেই। এবার এখানে বলে রাখি যে আমাদের লেভানডস্কির কোনো সঠিক রিপ্লেসমেন্ট নেই। তোমরা বলবে যে হ্যাঁ, ফারান তোরেস আছে, বাট ফারান তোরেস এখন রিসেন্ট ম্যাচে গেমও খেলে অনেকগুলো গোলও করেছে, বাট ফারান তোরেসকে আমি অ্যাজ এ সুপার সাব ছাড়া আমি কিছুতেই দেখতে পাই না, কারণ ফারান তোরেসের ওভারঅল গেম খুবই খারাপ। যদি তোমরা বার্সেলোনা ফ্যান হিসাবে শুধু স্ট্যাট না দেখে থাকো, পুরো ম্যাচ দেখে থাকো, তাহলে দেখতে পাবে নর্মাল পাস মিস করে বান্দা, নর্মাল টাচ মিস করে, ওভার টাচ নিয়ে নেয়, যেন অ্যাটাক নষ্ট হয়ে যায়, কাউন্টার অ্যাটাক নষ্ট হয়ে যায়।
নর্মাল একটা পাস কাউন্টার অ্যাটাকে যে ওপেন আছে তাকে না দিয়ে নিজের কাছে বল 2 সেকেন্ড হোল্ড করে দিল, কাউন্টার অ্যাটাক নষ্ট হয়ে যায়। যাকে দেওয়ার তাকে দিল, কিন্তু মানে ওভার পাস করে দিল, মানে পাসে বেশি জোরে দিয়ে দিল, কাউন্টার অ্যাটাক নষ্ট করে দিল। তো চান্স এখনও সে মিস করে। সো তাকে আমি ছাড়া দেখি না, ফারহান তোরেসকে আমি সুপার সাব ছাড়া এখন মানে স্টার্টিং প্লেয়ার হিসাবে আমি দেখি না। আর যদি রাফিনার যদি তুমি সাবস্টিটিউশন বলে থাকো, সেটা শুধু রাফিনা না, লামিন ইয়ামালেরও কিন্তু কোনো সাবস্টিটিউট নেই আমাদের টিমে। তো এই ছোটো স্কোয়াড আর আনএক্সপিরিয়েন্স স্কোয়াড, এটাও একটা দোষ। যেমন আমি যদি লেগানেসের সঙ্গে ম্যাচটা বলে থাকি, লামিন ইয়ামালের চোট ছিল। ইন এনি এনি ক্লাব ম্যানেজমেন্ট, মানে একটু বেটার ক্লাব ম্যানেজমেন্টে লামিন ইয়ামালকে হাফ টাইমের পরে তুলে নিত, কিন্তু তারপরে ওই চোট সমেত লামিন ইয়ামালকে পুরো ম্যাচ খেলায়। হয়তো ভেবেছিল ইয়ামাল ব্রিলিয়েন্স কিছু চলে আসবে বা কোনো অ্যাসিস্ট করে দেবে, কোনো একটা গোল বেরিয়ে যাবে সেটার জন্য, বাট সেটার জন্য এখন লামিন 3-4 সপ্তাহের জন্য ইনজিওর হয়ে গেছে, আউট হয়ে গেছে। আমি একটা কথা এই ভিডিওতে বারবার বলে রেখেছি যে আমাদের টিমে লামিন ইয়ামাল কিন্তু পেদ্রির থেকেও অনেক বেটার ক্রিয়েটার। ঠিক আছে, এখানে পেদ্রির যেখানে ফর্ম ভালো আছে, লামিন ইয়ামালের এই মানে 17 বছরের বাচ্চা ভাই, ম্যাচ ইন ম্যাচ আউট যদি তুমি 90 মিনিটস দিই, তো সে তো মানে টায়ার্ড হবেই, তার ইনজিওর হওয়ার সম্ভাবনা বাড়বেই। তো এইটা একটা ব্যাপার। তো আমাদের যেটা এখানে সবথেকে বেশি খারাপ জিনিস হচ্ছে সেটা হচ্ছে লেভানডস্কির কোনো রিপ্লেসমেন্ট নেই, রাফিনিয়ার কোনো রিপ্লেসমেন্ট নেই, আর লামিন ইয়ামালের রিপ্লেসমেন্ট নেই। আর তুমি যদি এদের বয়সটা দেখো তাহলেও কিন্তু সব 10 বছরের অন্তরে আছে। লামিন ইয়ামাল 17, রাফিনা 27, আর লেভানডস্কি 37। মানে তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ এই তিনজনের মধ্যে, যারা মানে ফুল ফায়ারিং করছিল। তো ঠিক আছে, এই একটা ব্যাপার। আমি যদি মিডফিল্ডে আসি, মিডফিল্ডে কাসাডো আর পেদ্রি কিন্তু অনবদ্য খেলছে, এবং যেরকম তল আগে লেগে শুরুতে খেলছিল এখনও সেরকমই খেলছে। আর তাহলে কী করে হলো? একটা প্লেয়ারের প্রচণ্ড সাডেন ফল ডিপ করেছে, এবং সেইটা আমাদের টিমকে প্রচণ্ড ভালোভাবে ভুগতে হচ্ছে। সেটা হচ্ছে ড্যানি অলমের ফর্ম, আর এটা কিন্তু খুব কনসার্নিং ব্যাপার। ড্যানি অলমের ওপর আমার খুব সাইনিংয়ের উপর 60 মিলিয়ন, একটা বিগ সাইনিং, তার উপর কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেনটা একটাই কোয়েশ্চেন ছিল যে ও চোট মুক্ত রাখতে পারবে কিনা। তো যখন চোট মুক্ত আছে, তখন যে ফর্ম ডিপ করে যাবে এটা নিয়ে আমার কোনো কোশ্চেন ছিল না। বাট এত বাজেভাবে ফর্ম ডিপ করে গেছে, এবং পাবলো তোরের এক্সট্রা মিনিট না পাওয়াটাও কিন্তু একটা কারণ। কারণ পাবলো তোরে আজ অবধি যতবারই খেলেছে ততবারই কিন্তু ও মানে থ্রেটনিং লেগেছে, হয় গোল বা অ্যাসিস্ট কিন্তু পাবলো তোরে করেছে। তো সুতরাং এই পাবলো তোরে পাও ভিক্টরের যে মানে এই টিমে যেভাবে ইউজ করা হয়েছে সেটাও একটা কনসার্নের কারণ। কারণ পাও ভিক্টরও যতবার খেলেছে থ্রেটনিং লেগেছে, কারণ বান্দার কাছে পেস আছে, কী হয় বিহাইন্ড দ্য লাইন দৌড়ে বল ধরতে পারে, কন্ট্রোল আছে। কিন্তু এদেরকে যে মানে টাইম দেওয়া হয়েছে সেটাও একটা কনসার্ন, যার জন্য আমাদের বার্সার ওভার ইউজ হচ্ছে এই 3-4টে প্লেয়ার, এবং তাদের হয় ইনজুরি ক্রাইসিস বাড়ছে, আর নাহলে যে ফর্মটা আছে সেটা হঠাৎ করে ডিপ করছে। এইবার আমি যদি বলি যে কি বলে তোমাদের এক্সপেকটেশান নিয়ে যে কেন এই জিনিসটা হচ্ছে, মানে আমি যদি চ্যাম্পিয়ন্স লিগে দেখি বার্সেলোনা এত ভালো পারফর্ম করছে, তাহলে লা লিগা কেন করছে না? কারণ তোমার চ্যাম্পিয়ন্স লিগে যে টিমগুলো খেলছে, অবভিয়াসলি ডটমুন্ড বলে রাখো, মোনাকো বলে রাখো, ব্রেস্ট বলে রাখো, বা তোমার আর একটা রেস্টার বেলগ্রেড বলে রাখো, সবাই অ্যাটাক করেছে। আমি তো বায়ার্নের কথা বলছি না, সবাই অ্যাটাক করেছে। সবাই মানে নিজের হাফে 10-12 জন মিলে ডিফেন্স করেনি। নিজের হাফে যদি 10-12 জন মিলে ডিফেন্স করে, 11 জন মিলে ডিফেন্স করে, আর তাহলে কিন্তু সেই একটা জিনিস, সেই কনসার্ন রয়েই যাচ্ছে যে লো ব্লককে কী করে ভাঙবে। কারণ লো ব্লককে ভাঙতে গেলে যে সুযোগগুলো আগে আমরা পাচ্ছিলাম, কারণ আগেও আমাদের এগেনস্টে লো ব্লক হচ্ছিল, কিন্তু আগে আমরা সিলি গোল কনসিড করছিলাম না। কারণ স্ট্রাইকাররা গোল যদি মিস করে, তখন কিন্তু স্ট্রাইকাররা গোল মিস করলে তখন অন্য দলের কাছে একটা মনোবল বাড়ে। মানে ধরো 1:1 চান্স লেভানডস্কি মিস করলো, তখন অন্য দলের কাছে একটা মোটিভেশন আসবে যে সালাম এটা তো মিস করছি, এদের দ্বারা হবে না, তাহলে আমরা চড়ে অ্যাটাক করি। এবং এই জন্য আমরা সেল্টা ভিগোর সঙ্গেও হেরেছিলাম, এই জন্য আমরা লেগানেসের কাছেও হেরেছিলাম। আর 1:1 তুমি যদি মিস করে যাও একটার পর একটা, তাহলে লো ব্লকে তুমি বেশি সুযোগ পাবে না। 2-3টে চান্স পাচ্ছ, 2-3টেই যদি মিস করছো, তাহলে তুমি আর পাবে কী করে? আর আগে এই জিনিসটাই ছিল যে 2-3টে চান্সে 2-3টে চান্সেই গোল হচ্ছিলো, সেই যে এক্সির কথা শুরুতে বললাম সেই জিনিসটা। আর ওখানে কেন খেলছে, কী বলে চ্যাম্পিয়ন্স লিগে কেন টিম ওরমভাবে খেলছে? কারণ চ্যাম্পিয়ন্স লিগে জিডি একটা ম্যাটার করে। মানে ধরো একটা টিম 9 পয়েন্টে আছে, আরেকটা টিমও 9 পয়েন্টে আছে, কিন্তু একজনের জিডি বেশি, মানে সেই টিম বেশি স্কোর করেছে আর আরেকটা টিমের তুলনায়। একজন 23টা গোল করেছে, একজন 20টা গোল করেছে, কিন্তু তাদের সেম পয়েন্ট। মানে একটা টিম ধরো পিএসজি ধরো 21টা 9টা ম্যাচ খেলে 21টা গোল করেছে, আর ওদিকে ধরো
কোনো একটা টিম উদাহরণ নিয়ে নাও, ধরো ব্রেস্ট 9টা ম্যাচ খেলে 17টা গোল করেছে, পিএসজি কিন্তু ওপরে উঠে যাবে। সেই মোটিভেশন থাকার জন্য, সেই থাকার জন্য যে আমরা যদি ম্যাচ হেরেও যাই, ধরো 3-0 হারছি, 2-0 হারছি বা 1-0 হারছি, তখনও কিন্তু ওই হারটাকে মেনে নেয় না বা ড্র করার চেষ্টা করে না। ওরা অল আউট অ্যাটাক যায় চ্যাম্পিয়ন্স লিগে, যাতে ওই একটা গোল আসলেও যাতে জিডিতে আমরা টেবিলে ওপরে উঠতে পারি। এখানে সেই সব কিছু নেই, লা লিগাতে কোনো জিডিতে ওপরে নেই। কারণ পয়েন্টসে যদি এখানে ড্র থাকে, তারপর হেড টু হেড দেখা হয়, হেড টু হেড দেখার পর তারপর জিডি দেখা হয়, এই একটা জিনিস আছে। আর 3 নম্বর জিনিস যেটা হচ্ছে যে অতিরিক্ত ছোট স্কোয়াড আর ডেপথ নেই আমাদের টিমে। কারণ তুমি যদি বার্সেলোনার টিমকে এরকম বিচার করো, আনসু ফাটি ইজ নট এ মানে প্রপার ডেপথ। কারণ আমি যদি তোমাকে বলি লামিন ইয়ামালের স্ট্যাচার যদি আমি 100 ধরি পোটেন্সিয়াল বা প্লেয়ারটার ক্ষমতা স্কিল হিসাবে, তাহলে লামিন ইয়ামালকে সাবস্টিটিউট করে কোন প্লেয়ারকে খেলাবে রাইট উইংয়ে? কোনো প্লেয়ারকে নেই, কারণ রাফিনা অলরেডি লেফট উইংয়ে খেলছে। তাহলে লামিন ইয়ামালকে সাবস্টিটিউট করে রাইট উইংয়ে খেলার মতো কে আছে? ফারান তোরেস আছে যে আউট অফ প্লেস খেলছে, ফারমিন আছে যে আউট অফ প্লেস খেলছে মিডফিল্ডার, বা তোমার আর কোনো প্লেয়ারই নেই। তো লেফট উইংয়ে দিয়ে আমি উদাহরণটা যদি দিই, রাফিনিয়াকে ধরো সাবস্টিটিউট করে লেফট উইংয়ে কাকে খেলবে? কোনো প্লেয়ার নেই। জোর করে তোমাকে ফারান তোরেসকে খেলা দেবে, তো রাফিনার স্ট্যাচার যদি 90 হয়, ফারান তোরেসের স্ট্যাচার চলে আসছে 60-তে। বা তার রাফিনার জায়গায় যদি তুমি আনসু ফাটিকে দেখাও, তাহলে আনসু ফাটির স্ট্যাচার চলে আসছে 30 বা 20-তে। মানে যেখানে 90-100 একটা স্টার্টিং প্লেয়ারের স্ট্যাচার, তার জায়গায় 70-80 বা 70-80 স্ট্যাচারে মানে স্কিল ওয়াইজ প্লেয়ারেরও কনফিডেন্সেরও জায়গা নেই। কারণ রাফিনা যে কাজটা অন দ্য ফিল্ড করে, ক্রমাগত ওই বিহাইন্ড দ্য ম্যান রান বানায়, তারপর নিচে নেমে এসে ডিফেন্স করে, যে ইন্টেন্সিটিটা দেয়, সেটা না ফারান দিতে পারবে, আর আনসু ফাটি তো ছেড়েই দাও। তো সুতরাং এই একটা যে ডেপথ নেই, এই জিনিসটার জন্য হচ্ছে। এবার তার মানে আমরা এখন থার্ড হয়ে গেছি টিমে, যদি অন্যান্য যে দল দুটো আছে তারা যদি তাদের গেম ইন হ্যান্ড জিতে যায়, এবার আমরা তার মানে কি লা লিগা চলে গেছে? কিন্তু না, লা লিগা চলে যায়নি, এখনই আমরা বলতে পারবো না। কারণ অবভিয়াসলি 18টা ম্যাচ হয়েছে, এখনও 20টা ম্যাচ হওয়া বাকি আছে, অনেক টিম পয়েন্ট ড্রপ করবে, অনেক সুযোগ আরও আসবে। কিন্তু সেই সুযোগগুলোকে নেওয়ার জন্য তোমাকে চেয়ে বেটার স্কোয়াড হওয়া উচিত, এবং এর জন্য জানুয়ারি উইন্ডোটা কাজে লাগানো উচিত। আমি বলছি না 100 মিলিয়ন সাইনিং, 200 মিলিয়ন সাইনিং, তুমি নিকোল উইলিয়ামসকে নিয়ে আসো, রাফায়েল লেয়াওকে নিয়ে আসো, বা ভিক্টর গাইগোরেসকে নিয়ে আসো স্ট্রাইকার হিসাবে, আমি বলছি না সেটা। আমি বলছি যে কুইক ফিক্স তোমাকে আনতে হবে। যেরকম 2022-এ আমরা বা 21-এ আমরা নিয়ে এসেছিলাম, যে রাইট উইংয়ে নিয়ে এসেছিলাম আদামা তায়োরোকে। তাহলে কিন্তু মোটামুটি ঠিকঠাক করে দিয়েছিল, 3-4টে অ্যাসিস্ট বার করে দিয়েছিল, ওই স্পিডটা ছিল। ডেম্বেলে যখন 50-60 মিনিটে পাচ্ছিল না, তখন আমরা তায়োরোকে স্টার্ট করে দিচ্ছিলাম। বা লুক ডিয়ংকে নিয়ে এসেছিলাম, মনে পড়ছে তোমাদেরকে? যখন আপটপে কোনো প্রেজেন্স ছিল না, তখন লুক ডিয়ংকে নিয়ে গেছিলাম। অনেক লাস্ট মিনিট উইনার বেড়েছে, লাস্ট মিনিট গোল করে ম্যাচ ড্র করিয়েছে লুক ডিয়ং, যে লাস্ট মিনিটে সাবস্টিটিউট করে 10-15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য গোল করার জন্য। বা ফারান তোরেসকে নিয়ে এসেছিলাম, আচ্ছা মেনে নিলাম ফারান তোরেস 50-60 মিলিয়ন সাইনিং ছিল, আর ফারান তোরেসকে নিয়ে এসেছিলাম, এবং ড্যানি আলভেসকে নিয়ে এসেছিলাম একটা ব্যাকআপের জন্য। এবং এই জিনিসগুলোই আমাদের দরকার, আমাদের মরালটাকে আপ করার জন্য। কিছু সিনিয়র প্লেয়ার যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা মরাল আপ করতে পারবে। আমি জানি ক্রিশ্চিয়ানসেন ফেরত চলে আসবে, আরও ফেরত চলে আসলে এমনি মরাল বাড়বে, কিন্তু বালদের ব্যাকআপ কোথায়? বালদের একটা ব্যাকআপের জন্য একটা প্লেয়ার নিয়ে আসতে হবে। কারণ জেরার্ড মার্টিনকে তুমি ভরসা করতে পারো না, আমি ভরসা করতে পারি না, কোচেরও ভরসা করা উচিত না, ঠিক আছে? তাহলে বালদের একটা ব্যাকআপ দরকার, ঠিক আছে? এই তোমার একটা লেফট উইঙ্গার দরকার, প্রপার উইঙ্গার, প্রপার থ্রেট একটা দরকার। সেখানে তুমি কাকে নিয়ে আসবে? এই জন্য আমি মানে সিজন শুরু হওয়ার আগে পাগল হয়ে যাচ্ছিলাম যে ভাই একটা প্রপার লেফট উইঙ্গারকে নিয়ে আসো, অলমতো মিডফিল্ডার। এবার ওখানে তোমার কাছে প্রপার ডেপথ আছে, তুমি গাবিকে খেলাতে পারো, তুমি ডিয়ংকে খেলাতে পারো, তোমার কাছে ফার্মিন আছে যে অলমোর মতোই প্লেয়ার, যে পায়ে দুরান্ত শট আছে। মিডফিল্ডে এত প্লেয়ার, কিন্তু লেফট উইং কে খেলবে রাফিনের জায়গায়? সেই ফারান তোরেস বা আনসু ফাতি, যে চোটেই থাকে। আর ফারান তোরেস তো ছেড়েই তো, শার্ক মেন্টালিটি, শার্কই আমাদের। তো সুতরাং প্রপার একটা উইঙ্গার আর প্রপার একটা লেভানডস্কির ব্যাকআপ, যে লেভানডস্কিকে ইনডিসপিউটেড টাটা, সে লেভানডস্কি মেনে চলুক, কিন্তু লেভানডস্কিকে এই জিনিসটা লাগবে যে আমি যদি ভালো না খেলি, তাহলে আমাকে 45 মিনিটে সাবস্টিটিউট করে দেবে, আমাকে 50 মিনিটে সাবস্টিটিউট করে দেবে। সেম রাফিনার জন্যও তাই, রাফিনার জন্য সেম তাই। কারণ রাফিনার জন্য যদি একটা সাবস্টিটিউট নিয়ে আসাও, তাহলে তুমি লামিনকে রেস্ট দিতে পারবে, লামিনকে রেস্ট দিয়ে তুমি রাফিনাকে খেলাতে পারো, আর রাফিনার পজিশন যে লেফট উইংটা ভ্যাকান্ট হচ্ছে, সেখানে তুমি উইঙ্গারটাকে খেলাতে পারো লাস্ট 20-25 মিনিটের জন্য।
তোমাদের কি মতামত অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিও। এবং একটা হিউজ ম্যাচ আসতে চলেছে লা লিগাতে, এবং শুধুমাত্র বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের চোখ থাকবে না এই ম্যাচটার দিকে কিন্তু চোখ থাকবে রিয়াল মাদ্রিদেরও। কারণ যদি গেম ইন হ্যান্ড রিয়াল মাদ্রিদ জিতে যায়, অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যায়, তাহলে একে চলে আসবে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেকেন্ডে চলে আসবে রিয়াল মাদ্রিদ, থার্ডে চলে আসবে বার্সেলোনা। অল অফ এ সাডেন where we are cruising at some point of time, now we are getting ourselves in the third spot. It is very disgracing, very embarrassing. কিন্তু এই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ার্স ফ্যান্সরাও চোখ রাখবে। যদি আমরা বার্সেলোনা ড্রপ পয়েন্ট করতে পারি, মানে যদি আমরা অ্যাটলেটিকো হারাতে পারি, তাহলে রিয়াল একে চলে যাবে, সুযোগ পেয়ে যাবে। আর যদি সবথেকে ভালো ওদের ক্ষেত্রে এইটা হয়, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যদি বার্সা আর অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র করে, তাহলে দুজনই পয়েন্ট ড্রপ করবে, রিয়াল মাদ্রিদ আরও মানে যেটা 2 পয়েন্টের গ্যাপ আছে সেটা 2 পয়েন্ট থেকে 5 পয়েন্টের গ্যাপ হয়ে যাবে রিয়াল মাদ্রিদের কাছে, আর রিয়াল মাদ্রিদ একে চলে যাবে। বার্সার সঙ্গে যে ক্যাপটার কথা আছে সেই ক্যাপটার কথা বলছি। তো তোমাদের কি কমেন্ট এই সম্বন্ধে, যে পুরো কেন চলছে, আমাদের ডেপথ দরকার কিনা, সেটা আমাদেরকে একটু কমেন্ট করে প্লিজ জানাও তোমরা। আমি কিন্তু কমেন্টের জন্য ওয়েট করবো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের যে বন্ধু বান্ধব আছে প্লিজ চ্যানেলটাকে পাঠাও ভাই, ফ্রি অফকোর্স ভাই। তোমরা সবাই দেখছো, আমি দেখতে পাচ্ছি 77% তোমরা সাবস্ক্রাইব করো। তো প্লিজ বাংলায় একটা চ্যানেলকে একটু তো তোমরা মোটিভেশন দাও, সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিলে আমারও ভালো লাগে, আর একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।